Assalamu alaikum. This is Fahmida Isra Jahan, Assistant Professor, Department of Finance and Banking, Dhaka Commerce College. Today, I'm here to take a class of Investment Banking and Lease Finance for the student of MBS Finance and Banking. And I'm requesting all of you to cooperate with me. Today, I'm going to discuss Chapter 7. And the questions that I'm going to discuss from this chapter is question number 1, what is lease finance? Question number 2, discuss the importance or significance or advantages of lease finance. Question number 3, classify lease, or you can say discuss different types of lease. Question number 4, what are the contents of lease contract? Question number 5, what are the covenants or conditions of lease financing? Question number 6, what are the methods of lease financing? Question number 7, lease versus borrowing decisions, or you can say differentiate between lease and borrowing decision. Question number 7, what are the characteristics of financial lease? Question number 8, what are the characteristics of financial lease? Question number 9, what are the characteristics of operating lease? Question number 10, differentiate between lease and purchase, or you can say lease versus purchase. Question number 11 and last one, who is responsible for the maintenance of leased assets? So these are the questions that we are going to discuss from this chapter. This chapter is totally theoretical chapter. There is no mathematical terms in this chapter. And today I am going to discuss only 5 questions from this chapter. And here is the questions answer. Okay. Question number 1 is, what is lease? আমরা সবাই জানি যে লিজের বাংলা হচ্ছে ইজারা। এটা সম্পর্কে আমরা অনেকেই জানি, আবার অনেকে একটু ভাষা কনসেপ্ট আছে। তো ফার্স্ট অফ অল আমার মনে হয় কি আমাদের এই কনসেপ্ট একটু ক্লিয়ার হওয়া উচিত। লিজ মানেই হচ্ছে কোন একটা ফিক্সড অ্যাসেট যখন আমরা শর্ট টার্ম কিংবা লং টাইম পিরিয়ডের জন্য কারো কাছ থেকে হায়ার করব কিংবা ভাড়া করব, তখন এই কন্ট্রাক্টটাকে বলা হবে লিজ কন্ট্রাক্ট। তো এখানে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে লিজ কন্ট্রাক্ট হতে গেলে অবশ্যই অ্যাসেটটা হতে হবে ফিক্সড অ্যাসেট, নট কারেন্ট অ্যাসেট। এটা ডিউরেশন লং টার্মও হতে পারে কিংবা শর্ট টার্মও হতে পারে, ঠিক আছে? তো লিজ হচ্ছে এমন একটা কন্ট্রাক্ট যেখানে টু পার্টি থাকবে। এক পার্টির নাম হবে লেসর, আর এক পার্টির নাম হবে লিসি। লেসর হচ্ছে যিনি ফিক্সড অ্যাসেট, খেয়াল করে দেখেন, ওয়ার বাই দ্য ওনার অফ অ্যান অ্যাসেট, একে বলা হচ্ছে লেসর। আর অ্যানাদার পার্টি যারা হচ্ছে অ্যাসেটটা লিজ নিবে কিংবা ভাড়া নিবে তাকে বলা হয় লিসি। তাহলে অ্যাসেটের যে ওনার তিনি হচ্ছেন লেসর, আর অ্যানাদার পার্টি দেখেন কি লিখেছে, হোয়ার বাই দ্য ওনার অফ অ্যান অ্যাসেট গ্র্যান্টস টু অ্যানাদার পার্টি দ্য রাইট টু ইউজ হিজ অর হার অ্যাসেট ইউজুয়ালি ফর অ্যান অ্যাগ্রিড পিরিয়ড অফ টাইম ইন রিটার্ন ফর দ্য পেমেন্ট অফ রেন্ট। তাহলে বিষয়টা হচ্ছে লিজ হচ্ছে এমন একটা কন্ট্রাক্ট যেখানে একটা ফিক্সড অ্যাসেটের ওনার তার অ্যাসেটকে অ্যানাদার পার্সনের কাছে একটা সার্টেন বা স্পেসিফিক ডিউরেশনের জন্য ভাড়া দিবে, ইউজ করার পারমিশন দিবে। ওই ডিউরেশনের যে কয় টাইম পিরিয়ড বা যে কয় বছর ওই লিসি অর্থাৎ যিনি ভাড়া নিবেন তিনি ওই অ্যাসেটটা ইউজ করবেন, তার অ্যাগেনস্টে উনি লেসরকে রেন্টাল পেমেন্ট করবেন অর্থাৎ ভাড়া নেবেন। এই যে একটা কন্ট্রাক্ট বিটুইন লেসর অ্যান্ড লিসি ফর স্পেসিফিক ডিউরেশন, রিজনটা কি? রিজনটা হচ্ছে বা পারপাসটা কি? পারপাসটা হচ্ছে একটা ফিক্সড অ্যাসেট ইউজ করবে, তার অ্যাগেনস্টে যিনি ভাড়াটিয়া বা ভাড়া নিয়েছেন তিনি রেন্টাল পেমেন্ট করবেন। এই বিষয়টাকে বলা হয় লিজ। দেখেন এখানে আমি তাই লিখেছি, লিজ ইজ আ কন্ট্রাক্ট বিটুইন টু পার্টিস whereby the owner of an asset, that is lessor, grants allow করে to another party, that means lessee, the right to use his or her asset usually for an agreed period of time in return of the payment of rent. তো এটা আমি মাত্র বলেছি, আর একবার একটু গুছিয়ে বলে দিই। লিজ হচ্ছে একটা কন্ট্রাক্ট যেখানে দুটো পার্টি থাকবে, এক পার্টির নাম হবে লেসর আর এক পার্টির নাম হবে লিসি। লেসর হচ্ছেন যিনি অ্যাসেটের ওনার, আর লিসি হচ্ছেন যিনি অ্যাসেটটা ভাড়া নেবেন। তো এখানে লেসর একটা স্পেসিফিক টাইম পিরিয়ডের জন্য লিসিকে তার ফিক্সড অ্যাসেটটা ইউজ করার পারমিশন দিবে। এর অ্যাগেনস্টে লিসি লেসরকে ওই অ্যাসেটটা ইউজ করার জন্য রেন্টাল পেমেন্ট অর্থাৎ ভাড়া দিবে। তো এই বিষয়টাকে বলা হয় হচ্ছে লিজ। তো লিজের আবার ক্লাসিফিকেশন আছে, এটা নিয়ে আমি কোয়েশ্চেন নাম্বার 3 তে কথা বলবো।
কোয়েশ্চেন নাম্বার 2টা একটু দেখেন, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অর সিগনিফিকেন্স অর অ্যাডভান্টেজেস অফ লিজ ফাইন্যান্স। এই যে আমরা অ্যাসেট না কিনে অ্যাসেট লিজ নেই, ভাড়া নেই, অবশ্যই এর কোনো না কোনো পজিটিভ দিক আছে। তো সেই পজিটিভ দিকগুলো কি কি? ঠিক আছে, আবারও বলছি, লিজ মানেই হচ্ছে একটা ফিক্সড অ্যাসেট আমি বেশি দাম দিয়ে কিনবো, সেটা না কিনে কারো কাছ থেকে ভাড়া আনলাম, ভাড়া আনলে কিছু কম লাগলো। যেমন ধরেন এই যে বিয়ে বাড়ির যে প্রোগ্রামগুলো হয় সেখানে যে চেয়ার টেবিল, এরপর ডেকোরেশন, লাইটিং, এগুলো সাউন্ড সিস্টেম, এগুলো কিন্তু আমরা ভাড়া করি, এগুলো কিন্তু আমরা কিনি না। চেয়ার টেবিল কিন্তু ফিক্সড অ্যাসেট, রাইট? আবার হচ্ছে আপনার ধরেন সাউন্ড সিস্টেম, ওগুলো কিন্তু ফিক্সড অ্যাসেট। তো ওগুলোকে আমরা পারচেজ না করে এই যে আমরা আম ভাড়া আনি, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ লিজ, তবে সেটা শর্ট টার্ম, হ্যাঁ? তো আমরা এই অ্যাসেটগুলো না কিনে আমরা ভাড়া কেন নেই? কারণ হচ্ছে কি, একটা স্পেসিফিক টাইম পিরিয়ড পরে ওই অ্যাসেটগুলো আমার আর দরকার নেই। শুধু বেশি দাম দিয়ে অ্যাসেটটা কিনবো, বাট টাকার ওয়েস্টেজ অফ মানি অ্যান্ড টাইম, হ্যাঁ? তো এই কারণে আমরা যেটা করি, আমরা লিজ নেই। তো শুধুমাত্র যে এই কারণে লিজ নেই তা না, আরো কিছু বেনিফিট রয়েছে। তো আমরা এখন এটাই জানতে যাব যে লিজ নিয়ে, অর্থাৎ একটা অ্যাসেট পারচেজ না করে লিজ নিলে অর্থাৎ ভাড়া নিলে কি কি সুবিধা বা বেনিফিট আছে, সেটার ডিসকাশন দেখেন নিচে আমরা করেছি। নাম্বার 1, অ্যাকুইজিশন অফ সাস্টেইনেবল অ্যাসেটস অ্যাট লো কস্ট। এখানে সাস্টেইনেবল অ্যাসেটস বলতে আমরা ফিক্সড অ্যাসেটকে বুঝিয়েছি। তাহলে দেখেন, সাপোজ একটা কম্পিউটার কিনতে, কম্পিউটার না, আমি একটু আরো আপনাদের ডেপথে গিয়ে বলি যেহেতু মাস্টার্স লেভেলে আছে। সাপোজ আমার ফ্যাক্টরির জন্য আমার একটা অটোমেটিক বা স্বয়ংক্রিয় মেশিনের প্রয়োজন। তো এই মেশিনটা পারচেস করতে আমার 1 crore টাকা লেগে যাবে। তো আমি দেখলাম 1 crore টাকা যদি আমি টাকা দিয়ে যদি আমি এই স্বয়ংক্রিয় মেশিনটা পারচেস করি, আফটার 5 ইয়ার্স এই মেশিনটার আমার প্রয়োজন নাই, শুধু কতগুলো টাকা নষ্ট হবে। আর আফটার 5 ইয়ার্স এটাকে কিন্তু আমি 1 crore টাকায় সেল করতে পারবো না, হয়তো 3 ভাগের 1 ভাগ দামে আমাকে সেল করে দিতে হবে, যে এটার জন্য আমার জন্য ওয়েস্টেজ অফ টাইম ও ওয়েস্টেজ অফ মানি। তো আমি কি করলাম, কোনো একটা ইনস্টিটিউশনের সাথে যোগাযোগ করলাম বা কোনো একজন লেসরের সাথে যোগাযোগ করলাম যারা লিজ দেয়, ফিক্সড অ্যাসেট লিজ দেয়। তো তাদের কাছ থেকে ওই মেশিনটা আমি 25 লাখ টাকা দিয়ে পারচেস বা কি বলে ভাড়া আনলাম, অর্থাৎ লিজ নিলাম। তারা বলেছে 5 ইয়ার্সে আপনাকে 25 লাখ টাকা রেন্টাল পেমেন্ট করতে হবে। তাহলে দেখেন আমার 75 লাখ টাকা সেভ হয়ে গেল, তাই না? তো এটাই বলেছে অ্যাকুইজিশন অফ সাস্টেনেবল অ্যাসেটস অ্যাট লো কস্ট, অনলি 25 লাখ টাকা খরচ করে 5 ইয়ার্সের জন্য আমি 1 crore টাকার অ্যাসেটটা ইউজ করতে পারছি। এখন আপনারা বলতে পারেন যে মিস 1 crore টাকায় কিনে এটা তো আপনার 5 ইয়ার্স ইউজ করে 50 লাখ টাকায় সেল করা যেত। আচ্ছা, 5 ইয়ার্সের মধ্যে যে অ্যাসেটটা নষ্ট হয়ে যাবে না তার কোনো গ্যারান্টি আছে? এই কারণে হচ্ছে অ্যাসেট পারচেস করার চাইতে অ্যাসেট লিজ নিলে, যদি সেটা অল্প সময়ের জন্য হয়, এটা হলো বেস্ট ডিসিশন। পয়েন্ট নাম্বার 2, ইনক্রিজ ইন ক্যাশ ফ্লো। এটার মানে হচ্ছে এই যে এইমাত্র আমি স্বয়ংক্রিয় মেশিনে এক্সাম্পল দিয়েছিলাম সেখান থেকেই বলি, 25 লাখ টাকা দিয়ে অ্যাসেটটা লিজ নিয়েছি, বাকি 75 লাখ টাকা কিন্তু আমার খরচ হয় নাই, আমার ফার্মে রয়ে গেল। তাহলে ক্যাশ আউটফ্লো হওয়া থেকে আমি বেঁচে গেলাম। পয়েন্ট নাম্বার 3, কস্ট সেভিংস, যেটা এইমাত্র বলেছি, 75 লাখ টাকা আমার সেভ হয়েছে, 25 লাখ টাকা দিয়ে আমি কাজ সারতে পেরেছি। টাইম সেভিংস, একটা অ্যাসেট পারচেস করতে গেলে সেটার বিষয়ে খবরাখবর নিতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, তার জন্য ট্রান্সপোর্টেশন কস্ট রয়েছে, সেটা আবার ক্যারি করে আমার ফ্যাক্টরিতে নিয়ে আসতে হবে, এটা আবার ইনস্টল কি বলে এটাকে রিপ্লেসমেন্টের একটা বিষয় আছে, আবার এটাকে আবার যে আমি ইনস্টল করব সেই ইনস্টলেরও একটা খরচ রয়েছে। তো সব কিছু মিলিয়ে দেখা যায় কি যে খরচের পাশাপাশি টাইমটাও ওয়েস্ট হয়, যে এটা আমাকে বিভিন্ন জায়গায় গিয়ে এটা দাম সম্পর্কে জানতে হবে, আবার সব জায়গায় খোঁজ নিতে হবে কোন কোম্পানিটা ভালো, কোন ব্র্যান্ডেরটা খারাপ, এটা আমার টাইম ওয়েস্ট হয়ে যায়, ওয়েস্টেজ অফ টাইম। তো লিজ নিলে হয় কি, লিজিং ইনস্টিটিউশনের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করি, ওরা ভালো মন্দ দেখে সবকিছু আমাদের ওকে করে দিয়ে যায়, তো সেখানে আমার টাইমটা সেভ হয় আর কি। পয়েন্ট নাম্বারটা 5, ফ্লেক্সিবিলিটি। এখানে ফ্লেক্সিবিলিটি বলতে কি বুঝিয়েছে, যে যেমন বাসা ভাড়ার কথাই বলি, অনেকে আছে উত্তরা 5 বছর থেকেছি, এখন আর উত্তরা ভালো লাগে না, আমি বনানী চলে যাব, বাসা ছেড়ে দিয়ে আমি আরেক জায়গায় গিয়ে বাসা ভাড়া নিলাম। বাসা ভাড়াও কিন্তু ওয়ান কাইন্ড অফ লিজ, বাসা কিন্তু একটা ফিক্সড অ্যাসেট, তাই না? শর্ট টাইম পিরিয়ডের জন্য তো আমি লিজ নিচ্ছি তো শর্ট টাইম পিরিয়ডে লিজ নেওয়া যায়। আবার ধরেন বনানী থেকেছি, এখন আমার মনে হয়েছে আমি বসুন্ধরা বাড়িধারায় 5 বছর থাকবো, বাসা ছেড়ে দিয়ে ওখানে গিয়ে আমি বাসা ভাড়া নিলাম। তাহলে দেখেন ভাড়া নিলে সুবিধা কি বা লিজ নিলে সুবিধা কি, ফ্লেক্সিবিলিটি আছে, অপরচুনিটি আছে, ভেরিয়াস টাইপস অফ অ্যাসেট ইউজ করা যায়। বাট নিজের যদি অ্যাসেট হয় এটাকে তো ফেলে দেওয়া যায় না, ওটাকে ইউজ করতেই হয়।
পয়েন্ট নাম্বার 6, ডিক্রিজ ইন প্রেশার অন লিকুইডিটি। একটা অ্যাসেট কিনতে গেলে কতগুলো টাকা বা ক্যাশ নগদে চলে যায়, লিকুইডিটির উপরে একটা প্রেশার থাকে। বাট লিজ নিলে হয় কি, একবারে পেমেন্ট করতে হয় না, বছর বছর পে করতে হয়, কিংবা 6 মাস পর পর পে করতে হয়, কিংবা আমি চাইলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ম্যাচুরিটিও পে করতে পারি। এর ফলে হলো কি, আমার ওই লিকুইডিটির উপরে না একটা প্রেশার পড়ে না, ধীরে সুস্থে অল্প অল্প করে রেন্টাল পেমেন্টটা করে দেয়া যায়। পয়েন্ট নাম্বার 7, ইজি অ্যাভেলেবিলিটি, ইজিলি এটা কালেক্ট করা যায়। পয়েন্ট নাম্বার 8, অ্যান অপশন অফ ক্যান্সেলেশন। লিজের একটা বেনিফিট হচ্ছে কি, যদি সেটা শর্ট টার্ম লিজ হয়, আমি একটু বলেই নিই, লিজ হচ্ছে বেসিক্যালি দু ধরনের, অপারেটিং লিজ আর হচ্ছে ফিনান্সিয়াল লিজ। অপারেটিং লিজ হচ্ছে শর্ট টার্ম, দ্যাট ইজ ম্যাক্সিমাম 1 ইয়ার, আর ফিনান্সিয়াল লিজ হচ্ছে 1 ইয়ার থেকে 5 ইয়ার, 7 ইয়ার, 10 ইয়ার যত পর্যন্ত হয়। তো যেটা অপারেটিং লিজ অর্থাৎ শর্ট টার্ম, ওটা বিফোর ম্যাচুরিটি ক্যান্সেলেবল। বিফোর ম্যাচুরিটি এটা চাইলে কন্ট্রাক্টটা ক্যান্সেল করে ফেলা যায়। তো সেটাই বলেছে, লিজের ক্ষেত্রে সুবিধা আছে, যদি সেটা শর্ট টার্ম বা অপারেটিং লিজ হয়, বিফোর ম্যাচুরিটি যদি আমার মনে হয় যে না মেশিনটা আমি আর রাখবো না, তাহলে এটা লেসরকে ব্যাক করা যায়, তাকে ফেরত দিয়ে দেওয়া যায়। কিন্তু নিজের হলে সেটাকে কিন্তু আর ফেরত দেওয়া যায় না, নিজের কাছে রাখতে আমরা বাধ্য হই, কারণ অনেকগুলো টাকা দিয়ে যে কিনে আনতে হয়। পয়েন্ট নাম্বার 9 অ্যান্ড লাস্ট ওয়ান, অ্যাভয়েড দ্য হ্যাসেল অফ মেইনটেইনিং অ্যাসেটস। নিজের বাড়ি হলে কি হয়, বাড়ির মেনটেন করতে হয়, পানির মোটর, বিদ্যুতের মিটার, এই সেই, এটা নষ্ট হলো, ওটা নষ্ট হলো, সে মেনটেন করার জন্য আমার টাকা যেমন যায়, আমার সময়টা, এটা ওয়ান কাইন্ড অফ হ্যাসেল। বাট আমরা যদি ভাড়া থাকি তাহলে কি হয়, কিছু নষ্ট হলে আমরা বাড়িওয়ালাকে ইনফর্ম করি যে নষ্ট হয়েছে, বাড়িওয়ালা নিজ দায়িত্বে মিস্ত্রি এনে কিংবা যাকে আনুক এনে সব কিছু ঠিকঠাক করিয়ে দেওয়ার ব্যবস্থা করে, মানে সার্ভিস যারা দেয় তাদেরকে এনে দিয়ে সব কিছু ঠিক করিয়ে দেয়। তাহলে দেখেন, যদি অ্যাসেটটা নিজের হয় তাহলে একটা হ্যাসেল পোহাতে হয় মেনটেন করার জন্য, আর যদি অ্যাসেটটা আরেকজনের হয়, আমি ভাড়া আনি, তাহলে হ্যাসেলটা তার উপর দিয়ে যায়, আমার কিছুই হয় না। যদি এখানে একটা কন্ট্রাক্ট থাকে যে যেহেতু আমি অ্যাসেটটা ইউজ করছি, টুকিটাকি বা ছোটোখাটো কিছু প্রবলেম হলে সেটা আমি ঠিক করে নেব, বাট বড় টাইপের যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে সেই খরচটা বিয়ার করবে হচ্ছে লেসর, ওনার অফ দ্যাট অ্যাসেট। তো দিজ আর দ্য ইম্পর্টেন্স অফ লিজ ফাইন্যান্স। এই কারণে বেসিক্যালি মানুষ ফিক্সড অ্যাসেটগুলো পারচেজ না করে অল্প কিছু সময়ের জন্য বা একটা স্পেসিফিক ডিউরেশনের জন্য লিজিং কোম্পানির কাছ থেকে অ্যাসেটগুলোকে লিজ নিয়ে আসে। আই হোপ কোয়েশ্চেন নাম্বার 1 আর কোয়েশ্চেন নাম্বার 2-তে কারো কোনো প্রবলেম নেই। চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 3, ক্লাসিফাই লিজ। দেখতে বড় মনে হচ্ছে বাট খুবই সহজ। বেসিক্যালি লিজ হচ্ছে 2 টাইপস, একটা হচ্ছে অপারেটিং লিজ আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লিজ। এই মাত্র আমি আপনাদেরকে বলেছি। তো অপারেটিং লিজটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কন্ট্রাক্ট বিটুইন লেসর অ্যান্ড লিসি, যেখানে লিসি লেসরের কাছ থেকে একটা ফিক্সড অ্যাসেট, এটা স্পেসিফিক ডিউরেশনের জন্য ভাড়া নিবে অ্যাগেনস্ট রেন্টাল পেমেন্ট। তবে এক্ষেত্রে ঘটনাটা হচ্ছে এই হায়ার করবে শর্ট টাইম পিরিয়ডের জন্য, নট লং টাইম। অপারেটিং লিজের মেইন বৈশিষ্ট্যই হচ্ছে এখানে যে ফিক্সড অ্যাসেটটা হায়ার করা হবে, সে হায়ারের ডিউরেশন হবে শর্ট টাইম পিরিয়ড। আর আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে বিফোর ম্যাচুরিটি এটাকে ক্যান্সেল করা যায়। তো এটাই আমি এখানে লিখেছি, অ্যান অপারেটিং লিজ ইজ আ শর্ট টার্ম লিজ অর কন্ট্রাক্ট ইন হুইচ লিসি অ্যাগ্রিজ টু মেক আ রেন্টাল পেমেন্ট ফর ইউজিং অ্যান অ্যাসেট অফ দ্য লেসর অ্যান্ড দ্য লেসর রিটেইনস দ্য রাইটস অফ ওনারশিপ। ইট ইজ ক্যান্সেলেবল বিফোর ইটস ম্যাচুরিটি। খেয়াল করেছেন? আর ফাইন্যান্সিয়াল লিজ একই কথা, শুধু হচ্ছে এটা লং টার্ম, বিফোর ম্যাচুরিটি এটাকে ক্যান্সেল করা যায় না। দেখেন আমি তাই লিখেছি, সরি আমি এখানে ফিনান্সিয়াল লিখতে গিয়ে অপারেটিং লিজ লিখে ফেলেছি, আই এম সো সরি। আপনারা কাইন্ডলি একটু এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, একটু কারেকশন করে নেবেন। A financial lease is a long-term lease or contract in which lessee agrees to make a rental payment for using an asset of the lessor and the lessor retains the rights of ownership. It is not cancelable before its maturity. তাহলে অপারেটিং লিজ আর ফাইন্যান্সিয়াল লিজের মধ্যে যদি পার্থক্য লিখতে বলা হয়, ফার্স্ট অফ অল যে পার্থক্যটা আপনার লিখবেন সেটা হচ্ছে নাম্বার 1 ডেফিনেশন, নাম্বার 2-তে লিখবেন অপারেটিং লিজ এটার টাইম ডিউরেশন হচ্ছে শর্ট টার্ম, ফাইন্যান্সিয়াল লিজের টাইম ডিউরেশন হচ্ছে লং টার্ম। অপারেটিং লিজ ইজ ক্যান্সেলেবল বিফোর ইটস ম্যাচুরিটি, ফাইন্যান্সিয়াল লিজ ক্যানট বি ক্যান্সেল বিফোর ইটস ম্যাচুরিটি। ঠিক আছে, চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 4-এ। আজকে 4 আর 5 দিয়ে আমাদের ক্লাসের সমাপ্তি ঘটবে। হোয়াট আর দ্য কন্টেন্টস অফ লিজ কন্ট্রাক্ট। একটা লিজ বা ইজারা চুক্তি যখন হয়, সেই চুক্তিতে কোন কোন বিষয় বা উপাদানগুলো থাকে বা থাকতে হয়।
আপনারা জানেন নিশ্চয়ই পার্টনারশিপ অ্যাক্টে আপনারা পড়েছেন চুক্তি বা কন্ট্রাক্ট মানে হচ্ছে ইট মাস্ট অ্যান্ড ইট শুড বি রিটেন। তো একটা চুক্তি বা কন্ট্রাক্ট যখন রিটেন ফরম্যাটে আসে তখন সেখানে কিছু কিছু কন্টেন্ট থাকতে হয়। সেই কন্টেন্টগুলো কি কি? ইন কেস অফ লিজ কন্ট্রাক্ট, নাম্বার ওয়ান, টাইম পিরিয়ড। লিসি লেসরের কাছ থেকে কত বছরের জন্য অ্যাসেটটা লিজ নিয়েছে সেই ডিউরেশনটা এখানে অবশ্যই উল্লেখ থাকতে হবে। রিজন হচ্ছে শর্ট টার্ম হলে সেটা অপারেটিং লিজ, ক্যান বি ক্যান্সেল বিফোর ম্যাচুরিটি। লং টার্ম হলে সেটা ফাইন্যান্সিয়াল লিজ, ক্যানট বি ক্যান্সেল বিফোর ইটস ম্যাচুরিটি। ঠিক আছে? পয়েন্ট নাম্বার টু, রেন্টাল পেমেন্ট। তো এখানে সেকেন্ড কন্ডিশন হচ্ছে লিসি যখন লেসরের অ্যাসেটটা ইউজ করবে তখন ওই ইউজের এগেনস্টে লিসি লেসরকে রেন্টাল পেমেন্ট করবে। পয়েন্ট নাম্বার থ্রি, কম্পেনসেশন। যদি লিসি লেসরের অ্যাসেটটা ইউজ করতে গিয়ে বেশ বড় ধরনের কোনো অ্যাসেটের ক্ষতি করে ফেলে সেক্ষেত্রে লিসি লেসরকে কম্পেনসেশন পে করবে। তবে যদি ছোটোখাটো ইনজিউর্ড হয়, ছোটোখাটো কোনো ড্যামেজেস হয়, সেই ছোটোখাটো ড্যামেজেসের ক্ষেত্রে কম্পেনসেশনের কোনো প্রয়োজন হয় না। বাট মেইন বিষয় হচ্ছে কন্ট্রাক্টে কম্পেনসেশন কে পে করবে সেটা মেনশন করা থাকবে। যেমন বাসা ভাড়া নিতে গেলে অনেক বাড়িওয়ালা বলে দেয় যে পানির কলও যদি নষ্ট হয় আপনার দায়িত্বে আপনি ঠিক করে নেবেন। আবার অনেক বাড়িওয়ালা বলে কিছু নষ্ট হলে আমাকে জানাবেন, এটা আমার দায়িত্ব, আমি ঠিক করিয়ে দেবো। তো এখানে বিষয়টা হচ্ছে না কন্ট্রাক্টের, যে কন্ট্রাক্টে কি উল্লেখ করা আছে। পয়েন্ট নাম্বার ফোর, অপশন টু, রিনিউ। লিজ কন্ট্রাক্টের একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যদি ওই যে ডিউরেশনের জন্য অ্যাসেটটা লিজ নিয়েছে লিসি লেসরের কাছ থেকে, যদি ওই ডিউরেশনের মধ্যে সে পেমেন্টটা ক্লিয়ার করতে না পারে কিংবা তার মনে হয় যে সে আরও দুই একটা বছর বা আরও কিছু সময় অ্যাসেটটা আর নিজের কাছে রাখবে, সেক্ষেত্রে ওই কন্ট্রাক্টটাকে রিনিউ করে নেওয়া যায়। এটার একটা অপশন বা অপরচুনিটি লিজ কন্ট্রাক্টের ক্ষেত্রে থাকে। পয়েন্ট নাম্বার ফাইভ, মেইনটেন্যান্স কস্ট। মেইনটেন্যান্স কস্টের বিষয়টা সম্পূর্ণ কন্ট্রাক্টে কি উল্লেখ করা আছে তার উপর ডিপেন্ড করবে। যদি লেখা থাকে মেইনটেন্যান্স কস্ট শুড বি বিয়ার্ড বাই দ্য লেসর, তাহলে সম্পূর্ণ খরচ লেসর বিয়ার করবে। আর যদি বলা থাকে মেইনটেন্যান্স কস্ট শুড বি বিয়ার্ড বাই দ্য লিসি, সেক্ষেত্রে লেসর কোনো দায়িত্ব নেবে না, ওটাকে মেনটেন করার দায়িত্ব সম্পূর্ণ লিসি কস্ট বিয়ার করবে। এটা কম্পেনসেশনের কাছাকাছি আর কি। লিজ পারচেজ, পয়েন্ট নাম্বার সিক্স। লিজ পারচেসের বিষয়টা হচ্ছে সাপোজ আপনি লিসি, আপনি একটা লিজিং কোম্পানির কাছ থেকে একটা কম্পিউটার 5 ইয়ার্সের জন্য লিজ নিয়েছেন। আফটার 5 ইয়ার্স আপনার মনে হলো এই কম্পিউটারটা খুব ভালো, আপনার পছন্দ হয়েছে, আপনি এটা নিজের কাছে রাখতে চান, আপনি কিনে নিতে চান। সেক্ষেত্রে আপনি লিজিং কোম্পানির সাথে যোগাযোগ করবেন। লিজিং কোম্পানি চাইলে আপনার কাছে সেটা সেল করতে পারে। তবে এই যে আপনি পারচেস করতে চাচ্ছেন, আপনি পারচেস করার প্রপোজাল লিজিং কোম্পানিকে দিতে পারবেন কি না সেটাও কন্ট্রাক্টে মেনশন করা থাকবে। যদি কন্ট্রাক্টে মেনশন করা থাকে আফটার দি ম্যাচুরিটি, যদি আপনি চান ইফ দ্য লিসি ওয়ান্ট হি অর শি ক্যান পারচেজ ইট, বাট আবার যদি কখনো লেখা থাকে দেয়ার ইজ নো অপশন অফ লিজ পারচেজ, সেক্ষেত্রে আপনি চাইলেও এটা পারচেস করার অপশন ওই লিজিং কোম্পানিকে দিতে পারবেন না। পয়েন্ট নাম্বার সেভেন আর লাস্ট ওয়ান, ক্যান্সেলেশন। ভেরি ইজি, আপনাদের সাথে কয়েকবার বলে ফেলেছি। ইফ ইট ইজ অপারেটিং লিজ দেন that contract can be cancelled before its maturity, but if it is financial lease then it cannot be cancelled before its maturity. That means that contract cannot be cancelled before its maturity. আমার মনে হয় কোশ্চেন নাম্বার 4 এর অ্যান্সার নিয়ে কারো কোনো প্রবলেম হয়নি। কোশ্চেন নাম্বার 5 অ্যান্ড আজকের জন্য লাস্ট ওয়ান, হোয়াট আর দ্য কনভেনান্টস অর কন্ডিশনস অফ লিজ ফাইন্যান্সিং। লিজ ফাইন্যান্সিং এর ক্ষেত্রে কিছু শর্ত থাকে। কন্টেন্টস আর শর্তগুলো বলতে পারেন 80% কাছাকাছি। তা আমি আবার কেন দেখিয়ে দিয়েছি, আমার মনে হয় টপিক ওয়াইজ আপনাদেরকে আলাদা করে শো করলে আপনাদের জন্য একটু সুবিধা বা সহজ হবে। তো দেখি একটা লিজের কন্ট্রাক্টে কি কি শর্ত উল্লেখ করা থাকে। রেন্টাল পেমেন্ট, আপনি যদি লিসি হন তাহলে লেসরের অ্যাসেট ইউজ করার এগেনস্টে আপনাকে রেন্টাল পেমেন্ট করতে হবে। এটা হতে পারে 6 মাস পর পর, কিংবা অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার, কিংবা অ্যাট দ্য এন্ড অফ দি ম্যাচিউরিটি। পয়েন্ট নাম্বার টু, মেনটেন্যান্স কস্ট। মেনটেন্যান্স কস্টে বলা হয়েছে যে কন্ট্রাক্টে উল্লেখ করা থাকবে হু শুড বিয়ার দ্য মেনটেন্যান্স কস্ট, ওয়েদার ইট শুড বি বিয়ার্ড বাই দ্য লেসর অর ইট শুড বি বিয়ার্ড বাই দ্য লিসি। যার নাম মেনশন করা থাকবে অ্যানুয়ালি মেনটেন্যান্স কস্ট তাকেই বিয়ার করতে হবে, কিছুটা সার্ভিসিং এর মতো বলা যায়। পয়েন্ট নাম্বার থ্রি, রিনিউয়াল।
যেটা আমি একটু আগে বলেছিলাম অপশন অফ রিনিউ। কোশ্চেন নাম্বার 4 এর পয়েন্ট নাম্বার 4 এর অপশন অফ রিনিউ যেটা, সেটা আর এটা সেমই। সেটা হচ্ছে কন্ট্রাক্টে উল্লেখ করা থাকবে যে, কন্ট্রাক্টে উল্লেখ করার বিষয় না, বিষয়টা হচ্ছে এরকম লিজের কন্ট্রাক্টের ক্ষেত্রে এরকম একটা অপশন থাকে, যদি লিসি ফেলিওর হয় উইদিন দ্য ডিউরেশন রেন্টাল পেমেন্ট ক্লিয়ার করতে, কিংবা সে যদি আরো কয়েক বছর ওই লেসরের অ্যাসেটটা ইউজ করতে চায়, সেক্ষেত্রে বোথ পার্টি বসে ডিসকাশনের মাধ্যমে এই কন্ট্রাক্টটাকে রিনিউ করে নতুন একটা কন্ট্রাক্ট বানিয়ে ফেলতে পারবে, কন্ট্রাক্ট রিনিউ করাতে পারবে। পয়েন্ট নাম্বার 4, ওনারশিপ। লিজ অপশনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে ওনারশিপ অ্যাসেটটা যতই লিসি ইউজ করুক না কেন, ওনারশিপ লেসরেরই থাকবে। অর্থাৎ আমার স্বয়ংক্রিয় মেশিনটা, অটোমেটিক মেশিনটা আমি আপনাকে 3 ইয়ার্সের জন্য লিজ দিয়েছি, ইট ডাজন্ট মিন ওই 3 ইয়ার্সের মধ্যে ওনারশিপটা আপনার হয়ে যাবে। ওই 3 ইয়ার্সেও ওনারশিপ আমারই থেকে যাবে, আপনি শুধুমাত্র হবেন ইউজার অফ দ্যাট পার্টিকুলার মেশিন। পয়েন্ট নাম্বার 5, পারচেজ অপশন, যেটা কিনা লিজ পারচেজ। তো সেক্ষেত্রে বলা হয়েছে যে যদি লিজিং কোম্পানি এই ধরনের অপশন রাখে যে লিসি চাইলে অ্যাট দ্য এন্ড অফ ইটস ম্যাচিউরিটি অ্যাসেটটা পারচেস করতে পারবে, তাহলে অবশ্যই সেটা লিজ কন্ট্রাক্টে উল্লেখ থাকবে। আর যদি লিজের কন্ট্রাক্টে এই ধরনের কথা বলা না থাকে যে লিসি চাইলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ম্যাচুরিটি আমাদের অ্যাসেট পারচেস করতে পারবে, তাহলে এরকম যদি কোনো কথা বলা থাকে, তাহলে আপনি লিসি চাইলেও কোম্পানির কাছে এটা পারচেস করার জন্য প্রপোজাল দিতে পারবেন না। অনেক সময় হয় না, ভাড়াটিয়া বাড়িওয়ালাকে বলে আপনার বাসাটা আমার ভালো লেগেছে, আমার কাছে ফ্ল্যাটটা সেল করে দেন, তার মানে কি সে এখানে পারচেজ অপশন দিয়েছে। বাট অনেক সময় বাড়িওয়ালারা ওঠার সময় বলে দেয় যে ইন্ডিয়ানদের মতো ওইরকম 10 বছর থেকে 11 বছরের মাথায় বলতে পারবেন না যে এবার এই বিল্ডিং এর মালিকানা আমার, এই ধরনের কোনো কথা বলা যাবে না। জাস্ট লাইক দ্যাট। আই এম সো সরি, আপনাদের এখানে যদি কেউ ইন্ডিয়ান থেকে থাকেন, আমি জাস্ট বললাম আর কি, ইন্ডিয়াতে একটা নিয়ম আছে যে কোনো একটা বাড়ির মালিকের ফ্ল্যাটে কেউ যদি 10-15 বছর থাকে, তখন নাকি ওই কি বলা যায়, থাকার সূত্রেই, ওই কি বলে, দখলদারিত্বের সূত্রে নাকি সেটার মালিকানা তারা জোর করে আদায় করে নিতে পারে বা নেয় আর কি, দখলদারিত্বের ব্যাপারে। আই ডোন্ট নো যে ওয়েদার ইট ইজ রাইট অর রং, শুনেছি তাই বললাম। পয়েন্ট নাম্বার 6 অ্যান্ড লাস্ট ওয়ান, সাবলেট। আমরা সাবলেট বলতে কি বুঝি? আমি বাড়িওয়ালার কাছ থেকে ফ্ল্যাটটা ভাড়া নিয়েছি, নিয়ে এবার আমি আরেকজনকে কন্ট্যাক্ট করে আর একটা রুম ভাড়া দিয়েছি, দিয়ে কি করেছি, দুজনে মিলে ভাড়ার টাকা বাড়িওয়ালাকে দিচ্ছি। তো লিজের ক্ষেত্রে এই ধরনের সুযোগ আছে কিনা? সাপোজ আমি একটা লিজিং কোম্পানির কাছ থেকে একটা স্বয়ংক্রিয় মেশিন, দ্যাট ইজ অটোমেটিক মেশিন নিয়েছি 40 লাখ টাকা দিয়ে। কন্ট্রাক্ট হচ্ছে 5 ইয়ার্সের জন্য, আমি ইচ ইয়ার 8 লাখ টাকা করে রেন্টাল পেমেন্ট করব। এভাবে 5 8 40, 5 ইয়ার্সে আমি 40 লাখ টাকা রেন্টাল পেমেন্ট করে দিব বলে এবার আরো একটা কোম্পানির সাথে যোগাযোগ করেছি, আপনাদের কি স্বয়ংক্রিয় মেশিন লাগবে? আচ্ছা, আপনারা চাইলে আমার ফ্যাক্টরিতে এসে উৎপাদন করিয়ে নিতে পারেন। শর্ত হচ্ছে কি, আপনি ইচ ইয়ার আমাকে 4 লাখ টাকা করে রেন্টাল পেমেন্ট করবেন। তাহলে দেখেন, আমি নিজে নিজে সাবলেট জুটিয়ে নিয়েছি, ওই ভাড়াটিয়া দেয় 4 লাখ, আমি দিই 4 লাখ, এরপরে দুজনে মিলে 8 লাখ হয়ে গেলে অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার আমি লিজিং কোম্পানির কাছে রেন্টাল পেমেন্টটা করে আসি। তো বলেছে যে লিজের ক্ষেত্রে এই ধরনের সাবলেটের কোনো সুযোগ নাই, দেখেন আমি লিখে দিয়েছি নট অ্যালাউড। তো এই ছিল আজকের ডিসকাশন। আই হোপ আপনাদের কারো কাছে কঠিন লাগে নাই। বিষয়টা হচ্ছে, আমাদের সাবজেক্টের নাম হলো ইনভেস্টমেন্ট ব্যাংকিং অ্যান্ড লিজ ফাইন্যান্স। এতদিন আমি ইনভেস্টমেন্ট ব্যাংকিং এ ছিলাম। ইনভেস্টমেন্ট ব্যাংকিং এ আমাদের চ্যাপ্টার 6টা বাকি আছে। চ্যাপ্টার 6 আমি দেখি জাস্ট 2টা কন্টেন্ট, ওটা আমার কাছে অতটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার মনে হয় নাই। তো আমার প্ল্যান হচ্ছে, যেহেতু লিজ ফাইন্যান্সিং আমরা এখনো ধরিও নাই, লিজে কিন্তু থিওরি আছে, প্লাস এখানে বেশ কিছু ম্যাথ আছে। তো আমার মনে হচ্ছে ওটা যেহেতু 2-3টা কন্টেন্টের, ওটা আমি যে কোনো একটা ক্লাসে শেষ করে দিতে পারবো। তো আমার মনে হয়েছে লিজটা একটু আগানো উচিত, কারণ আমাদের মূল ম্যাথই হচ্ছে এখন লিজের। এখান থেকে 10 মার্কসের ম্যাথ আছে, 4 মার্কসের ম্যাথ আছে, এখানে অনেক কিছু বোঝার আছে। তো আমার যেটা মনে হয়েছে যে এখন আমাদের একটু লিজে প্রবেশ করা উচিত। তো চ্যাপ্টার 6টা আমি একটু স্কিপ করেছি। এটার উদ্দেশ্য হচ্ছে আমি পরে একদম শেষে এটা আমি শেষ করে দিব। তো এই কারণে আমি লিজে চলে গিয়েছিলাম। তো লিজের প্রথম চ্যাপ্টারই হচ্ছে এটা। তো আশা করি আমার ক্লাস আজকে আপনাদের ভালো লেগেছে, কারো বুঝতে কোনো সমস্যা হয়নি। থিওরিগুলো খুব মনোযোগের সাথে দেখবেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি। দিস ইজ দ্য এন্ড অফ দিস ক্লাস ফর টুডে। আশা করছি আমার ক্লাস আপনাদের ভালো লেগেছে। সবার সাথে আবার আগামী ক্লাসে আমার দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আগামী ক্লাসের শুভেচ্ছা শেষ করছি। আসসালামু আলাইকুম।